উপদেষ্টা চারটি দলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করেছেন। আমি মাসুদ কামাল আপনার মন্তব্য শুনতে চাইছি যে চারটি দলের সাথে করেছে ঠিক মিটিং এবং এই চারটি দলের মধ্যে ইসলামী আন্দোলনও আছে। এই চারটি দলে কি এখন প্রধানতম দল বলে আপনি মনে করেন কিনা? ইসলামী আন্দোলন থাকতেই পারে। ইসলামী আন্দোলন তো মনে করেন বিগত কয়েকটা নির্বাচনে প্রচুর ভোট পেয়েছে এবং ইসলামী আন্দোলন একটা নিবন্ধিত দল। এনসিপি আছে কোন বিবেচনায়? এটা বলেন আপনি, ওটা নিয়ে তো প্রশ্ন বলেন না, ওটা তার জরুরি প্রশ্ন ছিল। এনসিপি কোন বিবেচনায় আছে? এনসিপি একটা অনিবন্ধিত দল। তারা একবার নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিয়েছে, জমা দেওয়া কাগজ তারা বাতিল করে দিয়েছে, এটা হয় নাই কিছু। মানে নিবন্ধনের জন্য কি কি থাকা লাগে এটা তাও জানে না। উপজেলা থেকে একটা উপজেলায় 200 লোকের সিগনেচার লাগে, এটাই ম্যানেজ করতে পারে নাই। তো সেই দল যদি থাকতে পারে, আপনি ইসলামী আন্দোলন নিয়ে সমস্যাটা কোথায়? না, সেই জায়গা থেকে আমরা তো শুনি যে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই দলটি করেছে। জানেন আপ বাংলাদেশ চিনেন? আপ বাংলাদেশ নামে একটা দল আছে, ওরা কিন্তু গণঅভ্যুত্থানের সম্মুখীন একজন। তো ওটা কিন্তু আমাদের ভুলাই দিচ্ছে। আমি চিনেন বলছি এই কারণে, ওটা কিন্তু মানুষের মন থেকে ভুলাই দেওয়া হয়েছে। তো ওটা ডাকলো না কেন? বলে ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা কি যে আমি কাকে ডাকবো কাকে ডাকবো না, কি যোগ্যতাটা কি? এরা কি বয়সে সিনিয়র? এদের কি রাজনীতিতে অভিজ্ঞতা বেশি? এদের কি বিরাট জনসমর্থন? এত জনসমর্থন যে আপনার রীতিমতো পুলিশ বহর নিয়ে আর্মি নিয়ে তাকে এক এক জায়গায় জনসভা করতে হয়। এই তো তার মানে জনপ্রিয়তার নমুনা। তো সেই দলকে আপনি ডাকতে পারছেন, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারছেন। ইসলামী আন্দোলনের সমস্যাটা কি? ইসলামী আন্দোলন অনেক বড় দল, এদের তুলনায় অনেক বড় দল, সেটা সমস্যা নেই কোনো। ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম লেনিন, আমি আপনার কাছে শুনতে চাইছি, আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি যে এটা আসলে কোনো প্রকার চিন্তাভাবনা না করেই যাদের বেশি এক্সেস আছে, যাদের সাথে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো যোগাযোগটা বেশি বা তাদের দাবি দেওয়া বেশি, সেই চিন্তাভাবনার উপরে চিন্তা করেই আসলে তাদেরকে ডাকা হয়েছে। এবং এই ডাকার কোনো প্রক্রিয়া নাই, এটা আসলে এরকম প্রক্রিয়া নাই যে এটা কোনো নতুন কোনো বিষয় না। এটা অনেক ক্ষেত্রেই আসলে এরকম প্রক্রিয়া নাই। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় প্রচুর পরিমাণে সামগ্রিকরণ আমরা কিছুদিন যাবৎ করছিলাম। এখন এই বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী সময়ে এটা আরও বেশি মাত্রায়, নানান অজুহাতে এবং অভিযোগে আমরা এটার একটা দীর্ঘায়িত প্রক্রিয়ার ভিতরে মনে হয় ঢুকলাম। আচ্ছা, আসছি আমি আপনার কাছে। আমি তার আগে একটু শুনে নিতে চাই মেজর জিল্লুর, আমি আপনার কাছে শুনতে চাইছি যে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আমরা অনেক কথাই শুনছি গণমাধ্যমে। কেউ বলছে আপনার মৃতের সংখ্যা নিয়েও, এক ধরনের নিহতের সংখ্যা নিয়েও একটা গুজব আছে যে অনেকে আসলে নিহত হয়েছে, এবং এর পাশাপাশি আরও অনেকে বলছে যে এটা কি কনস্পিরেসি ছিল কিনা বা অব্যবস্থাপনার কারণে হয়েছে কিনা, এটা কি স্রেফ দুর্ঘটনা নাকি? আপনি কিভাবে দেখছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেছেন আপনি বলেছেন। এটা হলো যে কিছু আজকাল মানে মেইন স্ট্রিমে যেমন আমাদের ওনারা ছাড়া আমরা কিছু উদীয়মান মানুষের নজর কাটতে চাই, মনে যা আসে মাধুরী দে গল্প কিচ্ছা কাহিনী তৈরি করি। আমি একজন সামরিক অফিসার, এরকম সফিস্টিকেটেড একটা ব্যাপার এখানে ইনভলভ, এয়ারক্রাফট যেটা যুদ্ধ বিমান এবং বোমারু পাইলট, তারা অনেক ধরনের প্রশিক্ষণের ভিতর দিয়ে আসে। এটা আপনার বাণিজ্যিক পাইলট আর বোমারু পাইলট আকাশ জমিন পার্থক্য। তাদের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, আইসাইট এবং ডিসিশন মেকিং উইথ দ্য টুইঙ্কেল অফ ইট। কারণ উনি যে বোমারু এয়ারক্রাফটটা চালান, সেটা সেকেন্ডে হাজার হাজার কিলোমিটার নটিক্যাল যেতে থাকে। তো এর মধ্যে ওনার একটা পরিস্থিতির জন্য সিদ্ধান্ত নিতে হয়। সেই দিক থেকে দে আর দি বেস্ট ইন অল অ্যাসপেক্ট। অ্যান্ড নাও দি কোয়েশ্চেন ইজ অ্যাক্সিডেন্ট। আমরা কেউ চাই না যে এই ধরনের অ্যাক্সিডেন্ট হোক, আমাদের জান মালের ক্ষতি হোক। আজকে আমি যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের সুচিকিৎসার আবেদন জানিয়ে আমি বলতে চাই যে এই ধরনের কথা যে সব জায়গায় যদি ষড়যন্ত্র আমরা খুঁজি তাহলে প্রকৃত সত্য বের হয়ে আসবে না। যে কোনো আমাদের প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তার কিছু এসওপি, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর আছে, একটা নিয়ম আছে। একটা অ্যাক্সিডেন্ট হলে তার একটা নিয়ম আছে, সেখানে একটা তদন্ত কমিটি হবে, তদন্ত আদালত হবে। সেই তদন্ত আদালতে কারা থাকে? আমার যদি আমি ট্যাঙ্কের অফিসার, ট্যাঙ্ক যদি একটা অ্যাক্সিডেন্ট করে বা বাস্ট হয় কোথাও, কোনো মানুষকে যদি হতাহত করে, সাথে সাথে কেন কন্ট্রোল করা গেল না, তার ইঞ্জিনিয়ার যারা এক্সপার্ট, আমাদের ইএমই ডিপার্টমেন্ট আছে, তারা থাকে। প্রশাসনে যারা এক্সপার্ট, ট্যাকটিক্সে যারা এক্সপার্ট, এমনকি প্রয়োজন হলে যদি বাইরে কোথাও হয় প্রশাসনিক লোকের প্রয়োজন হয়, যদি পুলিশের দরকার হয় সেখানেও তাদেরকে ডাকা হয়। সুতরাং একটা তদন্ত না হওয়া পর্যন্ত এখন যদি আমরা কোনো মন্তব্য করি, আমার মনে হয় ইট উইল বি টু প্রিম্যাচিউর। তবে হ্যাঁ, এই যে আমাদের স্টুডেন্টরা, তাদের এখন আবেগ আছে, ক্ষোভ আছে, ব্যথা আছে, এসব অনেক কিছু বলতে পারে। আর এর মধ্যে
সরকারকে পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য যে কোনো ইন্ধন নাই এটা আমরা অস্বীকার করতে পারি না। আজকে যেমন একটা কথা এখানে বলতেই হবে, সচিবালয়ে একটা ছেলে বলেই ফেললো যে আমি আগের প্রধানমন্ত্রী চাই, তাকে এনে বসাতে চাই, এর চেয়ে আগে ভালো ছিল। গেলেন না তারা তাদের দাবি তুলে ধরতে, সেখানে যে আগের প্রধানমন্ত্রীর সাথে এটার কি সম্পর্ক হলো, হতে পারে তার কাছে সেটা ভালো, তো সে দাবি তো অন্য জিনিস। এখানে আবার অটো পাস করতে চাই, লেখাপড়া না করে আমাকে পাস করা দিতে হবে, এটা কি মামাবাড়ি নাকি? এটা জাতিকে কি অন্ধকারের ভিতরে দিয়ে দেবো? লেখা নাই পড়া নাই, সনদ বিতরণের কথা। আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি 1972 সালে, প্রফেসর মুজাফফর চৌধুরী সাহেব, ওনাকে এই মুক্তিযোদ্ধারা এসে বলছিল যে আমাদের সার্টিফিকেট দিতে হবে, উনি বলছিল এটা সনদ বিতরণের কারখানা না, আমার জীবন থাকতে আমি তোমাদের কাউকে এই সনদ বিতরণ আমি দিব না। সুতরাং একটা জাতিকে তৈরি হলে তাকে তৈরি করে নিয়ে আসতে হবে। আমরা ম্যাট্রিক পাস করে মানুষ দেখতে আসতো, আর এখন সোনার জিপিএ এর উপর জিপিএ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না, মেডিকেলে চান্স পায় না, ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। হোয়াট ইজ দিস? এই জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রথমবার যখন গেল ওই যখন অভ্যুত্থান হলো, তারপরে তারা ওরকম সচিবালয়ের ভিতরে ঢুকে গেল। কেপিআই কিছু নিয়ম আছে সংরক্ষিত এলাকা, এরা তো ওখানে আইন ভঙ্গ করেছে, এটার জন্য তো তাদেরকে এই বিষয়ে আমরা কথা বলবো, পরে আবার কথা বলবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে F7 বিমানটি ছিল, সেই বিমানটি আপনি জানেন যে এর আগেও 3 বার বিধ্বস্ত হয়েছে এবং এর আগেও পাইলট নিহত হয়েছে। তো এরপরও, এবং এই বিমানটি কিন্তু চীন থেকে ডিকমিশন করতে বলা হয়েছিল, এই চিঠিটা দেওয়ার পরও শেখ হাসিনা সরকার এটি ডিকমিশন করে নাই। আপনি কি জানেন যে আপনার কোনো তথ্য আছে কিনা বা আপনার অভিজ্ঞতা আছে কিনা যে ঠিক কেন এই ধরনের সিদ্ধান্তগুলো আপনার নেওয়া হয়ে থাকে, এবং পরবর্তীতেও যেটা আপনারা জানেন যে ঝুঁকিপূর্ণ বিমান বলেই যারা বিমান প্রস্তুতকারী দেশ তারাই বলছে ডিকমিশন করার জন্য, তারপরও সেই সিদ্ধান্তটাকে আপনার নেওয়া গেল না এবং পরবর্তীতেও এই সরকার আসার পরও কোনো উদ্যোগ দেখলাম না। তারা ঝুঁকিপূর্ণ এই জন্য শুধু বলে না, তাদের ব্যবসার জন্যও বলে, এটাও আমাদের মনে রাখতে হবে। আর এখন যাই হবে সব শেখ হাসিনার দোষ হয়ে যাবে, এটা সঠিক কথা না। আমি যতদূর জেনেছি আমাদের নিজস্ব সোর্স থেকে, এর ফ্রেমটা পুরাতন অবস্থায় আছে, ইঞ্জিনকে ওভারহলিং করে আপডেট করা হয়েছে, এরকম তথ্য আমি জানি না। এটার এই তদন্তটা হলে তখন জানা যাবে। এমনকি ভারতে আজকেও দেখেন তাদের মিগ 21 পুরানো তাদের যে বহরে ছিল সব অবসলিউট করে তাদের ডিকমিশনিং করছে। তো এটা হতে পারে। আর আমাদের অর্থের প্রয়োজন আছে, এত মূল্যবান জিনিস, এর সাথে অনেক অর্থ আমাদের জড়িত। এখানে একটু কথা আমি জড়াই দিই। বেসামরিক বিমান কর্তৃপক্ষ, যেটা সিভিল এভিয়েশন আমরা বলি, একবার আজ থেকে 7 বছর আগে ইঞ্জিনিয়ার ভবেশ একদিন আমার সাথে দেখা অফিসে, বলো স্যার টাঙ্গাইলে বড় মিটিং ছিল, সেখান থেকে আসলাম, কি ব্যাপার? তা আমাদের একটা কমিটি করা হয়েছে, আর একটা রানওয়ে কোথায় একটু ঢাকার বাইরে করা যায়, সেটা যমুনা নদী, টাঙ্গাইল, জামালপুর এই বেল্টে কোথায় ফাঁকা জায়গায় ওই চর অঞ্চল দিয়ে করা যায় কিনা সেটা দেখি। দ্যাট মিন সরকারের হয়তো পরিকল্পনা আছে, বা আলটিমেটলি সেটা কোনো মুখ দেখে না, আসবো সেটা অর্থের প্রয়োজন আছে। যে আসবো আবার আপনার কাছে। মাসুদ কামাল, আমি আপনার কাছে শুনতে চাই যে আমরা তো বিমান বাহিনীতে দুর্নীতি হয়েছে এর আগে আমরা শুনেছি, আপনিও শুনেছেন, কিন্তু এরপরে এই সরকার আসার পর সেই তদন্তগুলো হয়েছে কিনা, আপনি কি মনে করেন যে সেই তদন্তগুলো হলে এবং এই ধরনের যে ডিসিশন, যেটা রাইট ডিসিশন নেওয়া উচিত ছিল, এই যুদ্ধ বিমানগুলো ক্রয় করা হয়েছে, ডিকমিশন করার সুযোগ তারা দিচ্ছিল, অন্য আপডেটেড বিমান তারা দিতে চাইছিল, কিন্তু সেই সিদ্ধান্তটাকে তারা ওয়েলকাম কেন করলো না, এগুলো তো আমরা জানলাম না আসলে। আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা জিনিস কি, দুর্ঘটনা কিন্তু হতেই পারে, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তাই না? এটা তো নিয়ম মেনে হয় না। তো দুর্ঘটনার ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হলো গিয়ে যে পর্যাপ্ত সতর্কতা গ্রহণ করা হয়েছিল কিনা। সেক্ষেত্রে এই বিমানগুলি দেখেন, একটা বিমান এখানে আমরা আমি যতটুকু পত্রপত্রিকা পড়েছি আর কি, এই বিমান, এই মডেলের বিমান আছে আমাদের 36টার মতো, মানে কেনা হয়েছিল ইয়ে কাছ থেকে, চীন থেকে। তার মধ্যে এই ধরনের বড় দুর্ঘটনা করছে 3টা, মানে যেটাতে বিমানও ধ্বংস হয়ে গেছে এবং বিমানের যিনি চালক উনিও মারা গেছেন। একটা হচ্ছে 2018-তে, একটা 2021-এ, আর একটা এবার 2025-এ। কয়েকদিন আগে আপনার ইন্ডিয়াতে যে যাত্রীবাহী বিমানটা দুর্ঘটনা, ড্রিমলাইনার যেটা দুর্ঘটনা ঘটলো, ড্রিমলাইনারে আপনার অ্যাক্সিডেন্টের রেট হলো, আমি যতটুকু জেনেছি আর কি, 0.0063%। 0.0063%। তার মানে ওটার অ্যাক্সিডেন্ট প্রায় নেগলিজেবল আর কি, নাই বললেই চলে। তারপরে ড্রিমলাইনারের অ্যাক্সিডেন্টের পরে সারা দুনিয়ায় ওদের শেয়ার বাজারে কিন্তু একটা বিশাল ধস নেমেছিল। কারণটা কি? মানুষের আস্থার সংকট তৈরি হয়েছিল এই এয়ারক্রাফটের উপর। আকাশে যে এই জিনিসটা উড়ে, এটা তো মাটিতে না। অ্যাক্সিডেন্ট হলো, মেকার ডাকলাম, ঠিকঠাক করে দিল, আবার চলতে শুরু করলাম, এটা তো তা না। কাজেই যেগুলো আকাশে উড়ে তাদের জন্য কিন্তু আস্থার সংকটটা একটা বিরাট ব্যাপার। তো আপনার এই বিমানটা 36টার মধ্যে 3টা 1 দশকেরও কম সময়ের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় একটা দেশে। তো সেটা নিয়ে কি আমাদের বিমান বাহিনী অথবা সরকার, তাদের মধ্যে মিনিমাম আস্থার সংকট তৈরি হয়েছিল? আমার তো মনে হয় কর্তাদের মধ্যে হয় নাই।
যারা এটাতে উঠেছে তাদের মধ্যে হয়তো হয়েছে। আমার তো ধারণা ঢাকায় ঢুকে উঠাই দিচ্ছে আর কি, ওরা আয়তুল কুরসি পড়তে পড়তে ওরকম উঠছে আমার ধারণা। কারণ ওরা তো দেখেছি, যেমন আজকে যে ঘটনাটা ঘটলো, আপনি বলেন এদের তো আরো তো আছে 36টা থেকে 3টা বাদ দেন, আরো তো 33টা আছে। ওই 33টা কি চলবে না? ওটা কে উঠবে? ওঠার আগে কিন্তু 5 বার সে মানে দোয়া দূরত পরে করে উঠবে। তো এই যে উঠতে বাধ্য হলে চাকরি থাকবে না, কি করবে? তো এখন আমার কথা হলো কি, এগুলোকে সেরকম চেক করা হয়েছে কিনা, এটা হলো একটা পার্ট। আর সেকেন্ড পার্টটা হলো যেটা নাকি সরকারের কাজ, দুর্ঘটনা ঘটার পর আপনি এটাকে কীভাবে ম্যানেজমেন্টটা কী করলেন, আপনি কি এটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারলেন? এটা হলো মানে সবচেয়ে ক্রুশিয়াল যে পার্টটা। তো সেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই গভর্নমেন্ট আমার বিবেচনায় প্রায় 0 পেয়েছে। 2-1টা ক্ষেত্রে হয়তো কিছু পয়েন্ট পাইতে পারে, ওটা আমি জানি না কোন ক্ষেত্রে, আমার জানার মধ্যে প্রায় 0 মতো পেয়েছে। তারা সমস্তগুলি ক্ষেত্রে একেবারে লেজে গোবরে করে ফেলেছে, এবং এটাই স্বাভাবিক ছিল। শুরুর থেকে আমি যে কথাটা বলতেছিলাম যে এই গভর্নমেন্টটা ক্যাপেবল গভর্নমেন্ট না, তারা সেটা আবারও প্রমাণ করে। প্রত্যেকটা কাজ দেখেন, কয়েকটা জিনিস এখানে আমি যদি ওইভাবে ধরি, এখানে কোন কোন মিনিস্ট্রি আছে। একটা হলো স্টুডেন্টদের উপরে পড়ছে, স্টুডেন্ট মারা গেছে, শিক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে। আরেকটা হলো এই বিমানগুলো ঠিক ছিল কি না ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরেকটা কি, এদেরকে ম্যানেজ করতে হবে, মানে চিকিৎসা দিতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঠিক না? আচ্ছা, বার্ন ইউনিটে সব দলের লোক যে ওখানে গেছে পলিটিক্স করতে, ছবি তুলতে, অমুক তমুক করতে গেছে তো স্বাস্থ্যমন্ত্রী কোনো খবর পাইছেন? সে কোথায়? আমাদের দেশে যে একটা স্বাস্থ্য উপদেষ্টা আছেন, কেউ তার কোনো ছবি চেহারা দেখেছেন? দেখেন নাই। আচ্ছা, শিক্ষার ব্যাপারটা আসি। ঘটনা ঘটছে দিনের বেলা 1টার দিকে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিকালের মধ্যে। তো এইচএসসি পরীক্ষা যে বন্ধ করতে হবে, এই সিদ্ধান্তটা নিতে পারেন নাই। মধ্যরাতের পরে 2:41 প্রথম জাতি জানতে পারলো মাহফুজ আলমের স্ট্যাটাসে যে পরের দিন পরীক্ষা হবে না। এই শিক্ষামন্ত্রী আমি কি করবো ভাই? এই শিক্ষামন্ত্রীকে আমি বলবো, ভাই আপনি কতগুলো ছবি আমাদের রেখে দেন, ছবি বান্ধায় রাখি। আপনার মৃত্যুর আগে আপনার ছবি ফ্রেমে তুলা দেয়ালে বাঁধানোর মতো কাজ আপনি করে ফেলেছেন। তো এই সমস্ত অথর্ব লোকদেরকে আইনা বিরোধী থাকে। আর ডক্টর ইউনূসের কথা বললাম না, কারণ ওনার তো প্রতিরক্ষা মন্ত্রণালয়, তো ওনার সম্বন্ধে বলতে কিছু থাকেই না, তো ওনাকে আমি এর বাইরে রাখলাম। তো এই হলো তাদের যোগ্যতা। তো আগের যোগ্যতা পরের যোগ্যতা কি বলবেন আপনি? রেজাল্ট করিম লেনিন, আমি আপনার কাছে একটু শুনি যে আপনি জানেন যে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা 6 দফা দাবি এখানে জানিয়েছিল। তার মধ্যে প্রথম যে দাবিটি ছিল, দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। এটি দাবি জানাতে হবে কেন? দাবি জানানোর প্রশ্ন আসলো কেন? আমি মনে করি প্রথমত দুটো কথা বলা দরকার। এটা একটা কাঠামোগত হত্যাকাণ্ড, এটা আমি স্পষ্টভাবে মনে করি। কেননা বিমান বাহিনীর বিগত 34 বছরে 32টা এরকম কোট অ্যান্ড কোট বিমান দুর্ঘটনা হয়েছে। এটা আসলে দুর্ঘটনা নয়, এগুলো সম্পূর্ণভাবে কাঠামোগত হত্যাকাণ্ড। কেননা বাংলাদেশে যে যুদ্ধ বিমান 42টা আছে, তার মধ্যে 36টাই হলো আপনার F7। আর এটা F7টা তৈরি করা হয়েছে MiG-21 এর আদলে, যেটা রাশিয়ানদের থেকে মডেলটা নিয়ে বেসিক্যালি চাইনিজরা করেছে। এবং এটা চাইনিজরা 60 থেকে 90 পর্যন্ত করেছে, এবং 2012-13 পরে এটা আসলে ডিকমিশন না, এটা প্রোডাকশনটা অফ করেছে। এখন বাংলাদেশের বিমান বাহিনীর যিনি প্রধান, তিনি বলেছেন যে এটা আসলে যান্ত্রিক বিষয়টা নয়, ডিকমিশন তারা এটা অন্য বিমান দিয়ে করতে চেয়েছিল, বাংলাদেশ সরকারকে প্রপোজ করেছিল। এবং একটা উনি বলছেন যে এটা আসলে বিমান এটা আরো 20-30 বছর চলতে পারে, এটা উনি বক্তব্যে বলেছেন। এবং এই 30 বছর চলাটাতে কোনো সমস্যা নেই যদি আমরা এটা মেইনটেনেন্স করতে পারি। এবং যখন আমরা এই ক্রয়টা করেছি, তখনই আমরা মেইনটেনেন্সের যন্ত্রপাতিগুলো সবকিছু করেছি। তো তারপরেও দেখেন 2013-তে আপনি কিনছেন, এবং সংসদীয় কমিটিতে কিন্তু কোনো রকমের প্রস্তাবনা ছাড়াই হাসিনা সেই সময়গুলো কিনেছেন, এবং এটা কোনো প্রশ্ন করা যায় না সংসদে, এটা এই প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে চুক্তি সংক্রান্ত। এখন আপনি 2013 একটা হলো যে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তারপরে 2013-তে কিনেছেন, এবং ঘটনাগুলো ঘটা শুরু করেছে, যেটা মাসুদ ভাই বললেন, 18 সাল, 21 সাল এবং 25 সাল। তো আপনি এই যতই তারা চৌকস বোমারু বিমান চালানোর পারদর্শী হন না কেন পাইলটরা, তারা কিন্তু এই ধরনের একটা ব্যবস্থাপনার মধ্যেই, একটা কাঠামোগত সমস্যার মধ্যে এবং হত্যাকাণ্ড হতে পারে এরকম একটা জায়গার মধ্যে তারা ফাংশন করছেন। ফায়ারিং যে MiG-29 যেটা আমাদের এখানে আছে যে 6টা, সেইখানে সেগুলোর কি ফায়ারিং ক্যাপাসিটি আছে? যুদ্ধ যে করবে, ফায়ারিং ক্যাপাসিটির যে যন্ত্র, সেই সফটওয়্যার কি কিনেছিল শেখ হাসিনা? ইউনূস সরকার 0 পায়, মাসুদ কামাল ভাইয়ের কথা অনুযায়ী, সেখানেই যে মিলিটারি রিফর্ম কমিশন করে নাই। একটা মিলিটারি রিফর্ম কমিশন দরকার ছিল, যাদের বুলেট থেকে শুরু করে ব্রেড থেকে শুরু করে বুলেট তৈরি করার ক্যাপাসিটি তাদের তৈরি হয়েছে। 57টা ব্যবসা প্রতিষ্ঠান, আমরা শুধু ব্রেড তৈরি করছি। এটা বাংলাদেশের তো বেসিক্যালি ট্রাস্টের থেকে শুরু করে ট্রাস্ট ব্রেডটা আমরা খাই, ক্যাপ্টেন্স বেকারি থেকে বেকারি খাই। তো এই জিনিসগুলো তো আসলে প্রশ্ন করার দরকার আছে। তো এই যে জিনিসটা হয়েছে, যে আজকে যে রিট পিটিশনের মধ্য দিয়ে সিদ্ধান্ত এসেছে, জুডিশিয়ারি তো প্রশ্ন করা উচিত ছিল যে আসলে এই বিমানগুলোর ফিটনেস কি,
এটা রিফর্ম কি করা প্রয়োজন কিনা সেগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছিল। রিটকারী আইনজীবী নামটা আমি জানি, তিনিও আসলে যেটা করেছেন, তারাও ওখানে হামলে পড়েছেন রক্ত এবং নানান কিছু নিয়ে। তারা মুখে কোনো মাস্ক ছাড়াই যে ওখানে হাসপাতালে রোগীদের কাছে যে হাজির হয়েছেন বিএনপির পক্ষ থেকে, এবং বিএনপি, এনসিপি, জামাত, ইসলামিক আন্দোলন বলেন যে কোনো রোগীও এখানে যে হাজির হয়েছেন, তাদের তো এখানে হাজির হওয়ার কিছু নয়। আমি অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দেখেছি, আমি জানি ব্যক্তিগতভাবে, আমি কালকেও প্রশ্ন করেছি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি নিজেই অসুস্থ, আসলে এরকম অসুস্থ, এবং তার চোখে একটা অপারেশন হয়েছে, সেই অপারেশন বা কোনো কাজের জন্য তিনি আসতে পারেন না, আজকে সকালবেলা তাকে দেখা গেছে। কিন্তু সমস্যাটা হলো এরকম উপদেষ্টা কিন্তু অনেকেই আছেন যাদেরকে প্রায় 3-4 ঘন্টা হাসপাতালে কাটাতে হয় প্রতিদিন, কেননা তাদের বয়স এবং তাদের নানান কিছু বাস্তবতার মধ্যে আসলে আমরা এরকম ফাংশন করি। আচ্ছা, আসছি ঠিক। এখন আপনার যে প্রশ্নটাতে আমি শেষ উত্তরটা যেটা বলি, যে এই দাবি দাওয়া বাংলাদেশের প্রথম থেকে যে কোনো দুর্ঘটনা বা কাঠামোগত হত্যাকাণ্ডের মধ্যে, সেটা রানা প্লাজা, তাজরিন যেটা বলেন, সেখানে সবসময় নাম লুকানোর একটা চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত বিষয়টা একটু দেখে নিতে চাই। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে আজ। একটি হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি পোস্ট করা হয়েছিল প্রধান উপদেষ্টা পেজ থেকে, এবং সেই পেজটি ছিল আর্থিক সাহায্য চেয়ে, সেটি ছিল সরকারের সাহায্য প্রার্থনা এই মাইলস্টোনে যারা আহত নিহত হয়েছে তাদের এই দুর্ঘটনায় সহায়তা করার জন্য। এখানে একটি প্রশ্ন চলে এসেছে যে সরকারের কাছে ফান্ডের কি এতই সংকট কিনা যে দুর্ঘটনার ঠিক পরদিনই প্রফেসর ইউনূসকে এরকম পোস্ট করতে হবে। এই সমালোচনার মুখেই আমরা দেখেছি এই পোস্টটি নামিয়ে ফেলা হয়েছে। আরেকটি পোস্ট অনেক আলোচিত হয়েছে, আমরা দেখেছি আরেকটি বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে নিজে দুর্ঘটনার স্থান থেকে বেরিয়ে আসেননি। তিনি শিক্ষার্থীদের আগে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেন 20 জন শিক্ষার্থীকে, এবং তারপর তিনি, আমরা শুনেছি 100% তার শরীর পুড়ে গিয়েছিল। তার আত্মত্যাগকে সম্মান জানিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে, আমরাও তার আত্মত্যাগের প্রতি সম্মান জানাচ্ছি। ফিরছি আলোচনায়। আমরা এখানে যে কথাটি হচ্ছিল, রেজাউল করিম লেনিন যেটা বলছিল যে ব্রেড থেকে বুলেট সব কিছুই তো আসলে আমাদের সেনাবাহিনী, আমাদের প্রতিরক্ষা দপ্তর এটা আলটিমেটলি প্রস্তুতির দিকে যাবে, কিন্তু স্বাধীনতা এত বছর পার হয়ে গেছে, সেই দিকটাই তো আমরা দেখিনি। আপনি জানেন যে ইরানে বলেন, তাইওয়ানে বলেন, অন্যান্য অনেক দেশে, টার্কিতে কিন্তু সমরাস্ত্র তৈরি করা হয়। আমরা সেই দিকটায় যেতে পারিনি কেন? আপনার অভিজ্ঞতা থেকে শুনি। এটা তো আলোচনার একটা ব্যাপক সময় এবং বড় ক্যানভাসের ব্যাপার। আমরা করছি না তা না, আমরা কিছু আর্মস তৈরি করছি। গাজীপুরে যে মেশিন টুলস ফ্যাক্টরিটা, ওটাকে কনভার্ট করা হয়েছে চায়নার প্রযুক্তি নিয়ে, সেখানে আমাদের স্মল আর্মস কম্বিনেশনগুলো তৈরি হচ্ছে। এখন আপনি যদি বড় ধরনের যুদ্ধ সরঞ্জাম ইকুইপমেন্ট তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু আইন আছে। এমনকি আপনি যদি বড় ধরনের কোনো অস্ত্র কিনতে চান, সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনাকে অ্যালাউ নাও করতে পারে। কিছু নর্মস, ব্যালেন্স অফ পাওয়ার আছে, তারা সেগুলো কারে দেওয়া যায়, আপনার দেশের রাজনৈতিক অবস্থা কি, আপনার দেশের পলিসিটা কি, অনেক ব্যাপার এখানে আছে, অর্থনৈতিক অবস্থা কি। এমনকি দেখেন পাকিস্তান F-16 সমস্ত টাকা বেনজির ভুট্টো থাকতে সব আমেরিকাকে পেইড করলো, তারপরে যখন ভারত কনভিন্স করলো যে এরা তো সন্ত্রাসী পালন করে, তখন টাকা দেওয়ার পর আটকাই দিছে। কেন? তোমরা তো ভালো লোক না, তোমরা জঙ্গি মদত দাও। এরপরে অনেক বছর পর মনে হয় যে অল্প কিছু ছাড় দেবে, এরকম একটা কথাবার্তা ইমরান খানের সময় তারা একটু নমনীয় হয়েছিল। তো সেই দিক থেকে ব্রেড যেমন সহজ, বাজারে থেকে আটা নিয়ে গুলিয়ে একটু সেক দিলেন, সেটা এক জিনিস। আর যুদ্ধের সরঞ্জামাদি, এই যে অনেক এর সাথে স্ট্র্যাটেজি, ন্যাশনাল সিকিউরিটি, আমার অর্থনৈতিক একটা বড় ব্যাপার এর সাথে ইনভলভ আছে। আরো একটা কথা এখানে একটু বলার দরকার, আমাদের অনেক যারা আমার বন্ধু মাসুদ ভাইয়ের মতো যারা আছে, অনেকে লেখে বা বলে, সবাই মনে করে যে এই যে ট্যাকটিক্স অর্থাৎ রণকৌশল, খেয়াল করবেন কথাগুলা, তারপর ধরেন এই বিমান, ট্যাঙ্ক, বড় বড় আর্মস, ধরেন আর্টিলারি গান যেগুলা হাজার হাজার কিলোমিটার দূরে যায়, এই অ্যামুনেশন, এই অস্ত্র, এগুলো সব কিন্তু বেসামরিক বিজ্ঞানীরা গবেষণা করে তৈরি করে তারা তারপরে সামরিক বাহিনীর হাতে দেয় যে তোমরা এটা চালাও। তো অনেকে মনে করে যে সব মনে হয় সামরিক বাহিনী। আমার কাজ কি, আমাকে একটা ট্যাঙ্ক ধরাই দিবে, এই ট্যাঙ্কের গবেষণা হয়তো লেনিন চেক করছে, এটার গোলাবারুদ কি হবে এটা হয়তো দেখা গেল মাসুদ ভাই করছে। আমার কাছে সেই উনাদের প্যাম্পলেট গুলো দেয় যে দেখো এটার ইফেক্টিভিটি এই, এটার লং রেঞ্জ এত দূর তুমি ফায়ার করতে পারবা, আর আমার কাছে আছে আমার রণকৌশল। এইগুলাকে অ্যামালগেমেট করে আমরা যুদ্ধ করি। এখন যদি মনে করেন যে সশস্ত্র বাহিনী সব একা করতে পারে না, এখানে আপনার
বিজ্ঞানীদের দরকার প্রয়োজন আছে, গবেষকদের প্রয়োজন আছে। শুধু মানে সশস্ত্র বাহিনী মানে যে যুদ্ধের সব তারা তা না, যুদ্ধের বড় বড় ট্যাকটিশিয়ান তো সিভিলিয়ানরাই বেশি দেন দ্যাট আমাদের সামরিক বাহিনীর চাইতে। ধন্যবাদ। বইও আছে। ধন্যবাদ আসবাবর আপনার কাছে। মাসুদ কামাল, আপনি কিংবা একই মত পোষণ করেন কিনা বা ডিফারেন্ট ওপিনিয়ন থাকলে অ্যাড করবেন, যে আমরা কেন আসলে আমাদের দেশে সামরিক শিল্প ভবিষ্যতে গড়ে ওঠার আমরা স্বপ্ন নিতে পারি কিনা, সেই বিষয়ে জানতে চাই আপনার কাছে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি জানেন যে মাইলস্টোন কলেজে যাওয়ার পরে উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা এখানে অবরুদ্ধ করা হয় এবং শেষ পর্যন্ত অনেকক্ষণ অবরুদ্ধ থাকার পর তারা ওখান থেকে আসে। আপনি আসলে কিভাবে দেখছেন যে এরকম একটা সিচুয়েশন কেন ওখানে তৈরি হলো? দেখেন, একটা জিনিস আমি বলি, ঠিক আপনি 1 বছর আগের কথা ভাবেন তো। 1 বছর আগে এরকম উত্তেজিত অথবা সংগঠিত ছাত্রদের পাশে ছিলেন কিন্তু এই আসিফ নজরুল। 1 বছর পরে কিন্তু এই ছাত্রদের মুখোমুখি ওনাকে দাঁড়াতে হচ্ছে। এটা কিন্তু একটা মানে নিয়তি, আমি বলবো এটা, এই নিয়তিটা, এই পরিবর্তনটা আমি মনে করি তারা অর্জন করেছেন। এই পুরো উপদেষ্টা পরিষদ মিলে এটাই তাদের অর্জন, এবং যে জিনিস উনি অর্জন করেছেন সেটা উনি ভোগ করবেন, এতে অস্বাভাবিক কিছু না। বিষয়টা হলো কি, ছাত্রদের দাবিটা কি ছিল? 6টা দাবি তাদের। আমি 1 নম্বর দাবিটা বলি, সেটা হলো তারা বলছে যে আহত এবং নিহতদের সংখ্যা এবং নামটা উল্লেখ প্রকাশ করতে হবে, নাম পরিচয় প্রকাশ করতে হবে। এটা কি কোনো অন্যায় দাবি? অন্যায় দাবি না। প্রশ্ন হচ্ছে, সরকার তো বলছে 25 জন 26 আরো আছে এখানে বিমান বাহিনী ব্যবহৃত পুরনো ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন পরে আসছে। আমি আগে এটা দিয়ে বলি। তো এই দাবিটা তো মানে অন্যায় কোনো দাবি না, কিন্তু সরকার কিন্তু একটা তালিকা প্রকাশ করতেছে, কিছুক্ষণ পর পর বাড়াচ্ছে, 19 জন 20 জন 25 জন বাড়াচ্ছে না, বাড়াচ্ছে। সরকার একটা তালিকা দিচ্ছে, ওই তালিকাটা দেওয়ার পরও এই দাবিটা উঠছে কেন? আমি এই জায়গাটা ভাবেন, আমি অন্য কিছু বলতে চাচ্ছি না। সরকারকে তালিকা দিচ্ছে, দেওয়ার পরও ওরা কেন বলছে যে প্রকৃত তালিকা দিতে হবে? তার মানে সরকারের দেওয়া তালিকাটা তারা বিশ্বাস করছে না। এই যে বিশ্বাস না করাটা, মানে এই সরকারের উপর এই স্টুডেন্টদের, এই পরিবারগুলোর বিশ্বাস নাই, আস্থা নাই। তো এরকম একটা সরকার 1 বছরের মাথায় এসে, 1 বছর আগে তো সবাই বিশ্বাস করে আস্থায় নিয়ে এদেরকে দায়িত্বে বসিয়েছিল। 1 বছরের মধ্যে তারা কি কি কাজ করলো, তাদেরকে এই বাচ্চারা পর্যন্ত আস্থা নিতে পারছে না। আচ্ছা, স্লোগানটা কি ছিল? আপনি দেখবেন স্লোগানটা, আসিফ নজরুল হেঁটে আসছেন, পিছন থেকে বলতেছে ভুয়া ভুয়া। আসিফ নজরুল আমার খুবই ক্লোজ লোক, একসময় ছিলেন, খুব পরিচিত। আমি ওনাকে পার্সোনালি খুব পছন্দ করি। আমি এখানে ওনাকে বলবো, আসিফ ভাই, আজ রাতে আপনি ঘুমাতে যে ভুয়া শব্দটা আপনার কানের মধ্যে লাগছে কিনা, কি এমন করছেন যে কারণে ভুয়া শব্দটা আপনাকে শুনতে হচ্ছে? ভাবুন একবার, এটা তো আপনার করার কথা ছিল। আপনার কি মনে হয় এমন কিছু করেছেন যে শব্দটা উনি ডিজার্ভ করেন? অবশ্যই উনি না, উনি আপনার টিম ডিজার্ভ করেন। এখন তো উনি তো ওই টিমের একটা অংশ। একটা প্লেয়ার ভালো খেলছে, টিম হেরে গেছে, আমি কি বলবো? উনি তো সে টিমের অংশ। কেউ এদের বিশ্বাস করে না, কেউ এদের আস্থায় দেয় না, এবং তারই প্রকাশ ওনারা যেখানেই যান এটাই হবে। বাইতুল মোকাররমে জুমার নামাজ পড়তে যান, একই অবস্থা হবে, কারণ ওনাদের আস্থা থেকে নিচ্ছে না। তো ওনারা 1 বছরের মধ্যে সে আস্থাটা, জনগণের আস্থা থেকে দূরে সরে গেছেন। কিন্তু কদিন আগে তো আমরা বাইতুল মোকাররমে দেখলাম 5 বছর থাকার দাবি প্রধান উপদেষ্টাকে। ওটা তো ঈদের নামাজের সময়, হ্যাঁ, ওখানে তো হলোই, ওটা তো হলোই। কতজন বলেছেন আর কতজন বলেন না গুনছেন। আচ্ছা, আসবো আপনার কাছে আবারও। রেজাউর রহমান লেনিন, আমি আপনার কাছে শুনি যে কেন আসলে এই যে তালিকা স্বচ্ছ করে প্রকাশ করার দাবিটা আসলো, সংশয়টা, সন্দেহটা কোথা থেকে সৃষ্টি হলো? আরেকটি বিষয় আপনি খেয়াল করেছেন যে ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই দাবিটিও আছে। শিক্ষকদের গায়ে এই প্রথম ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকাররা হাত দিচ্ছেন, এটা এরকম নয়। এটা বেসিক্যালি শিক্ষক আন্দোলন, শিক্ষাঙ্গনের স্বাধীনতা এবং শিক্ষাঙ্গনের স্বাধীনতা, শিক্ষার্থীদের স্বাধীনতা, শিক্ষকের স্বাধীনতা, এগুলোর জন্য ব্যাপক একটা সময়ের আন্দোলন হাসিনার সময়ও ছিল, এবং এই আসিফ নজরুল সহ এবং অন্য শিক্ষকরা সেই দায়িত্ব পালন করেছেন 5ই আগস্ট পর্যন্ত। এখন তারা ক্ষমতায় যেয়ে এরকম হাত তুলছেন, একবার না, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পর্যন্ত, স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছেন। আমি মনে করি যে এটা বিষয়টা বোঝাও দরকার, যেটা যে 27 জন মারা গিয়েছেন তাদের তালিকা অন্তত আমার ফেসবুকে বা মোবাইলে আছে। এটা তারপরও বিশ্বাস করছে না। এটার কারণটা আমি মনে করি যে এই বিশ্বাসের জায়গাটার প্রক্রিয়াগত দুটো সমস্যা আছে। এটা সত্য যে ব্রডলি তাদের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট থেকে তারা বের হয়ে গেছেন, বা ম্যান্ডেটটা ফুলফিল করতে পারছেন না, হয়তো তাদের সময় কম এটা ভেবে নার্ভাস হচ্ছেন, কিংবা যথেষ্ট পরিমাণে সময় পেয়েছেন সেটা কাজে লাগান নাই। আমার মনে হয় এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আর দ্বিতীয় বিষয়টা হলো, এই প্রশ্নটা তাজরিন থেকে শুরু করে রানা প্লাজা বলেন, এরপরে নৌ পরিবহন খাতে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সব জায়গায় এই প্রশ্ন আসতো যে নাম পরিচয় লুকানো হচ্ছে, লাশ গুম করা হচ্ছে। এটার মেজর কারণটা হলো যে এই ফোর্স দিয়ে আপনি প্রথম রেসপন্সটা করেন সামরিক বাহিনী,
আমরা ধরেই নিয়েছি সমাজে সামরিকীকরণে যে ওনারা সবচেয়ে শক্তিশালী, ওনারা সবচেয়ে ভালো করেন, এবং এটা হয়তো সত্য, এই বিশ্বাস শৃঙ্খলা এটা হয়তো সত্য, কিন্তু সমস্যাটা হলো যে ওনাদের কাজের একটা প্রসিডিওর আছে। এই প্রসিডিওরে ইনহেরেন্টলি আপনি সহিংস হতে বাধ্য। ইনহেরেন্টলি যখন আপনি এরকম আন্দোলন করবেন তখন আপনাকে লাঠি দিয়ে পিটাবে, বেয়নেট দিয়ে পিটাবে, বড় রাইফেলের বাট দিয়ে পেটাবে। এই কাজগুলো কিন্তু আমাদের এখানে হয়। বুলেট বাটার এই জায়গাটা আমি যেই জায়গা থেকে বলেছিলাম, এবং মাঝে যে শব্দটা আছে ব্যাংকও, তো এই যে বিষয়টা হলো যে বুলেট, ব্যাংক, বাটার, এই সবগুলোর ভিতরে ওনারা যে নিজেদের সক্ষমতাটা তৈরি করেছেন, এই সক্ষমতাটা আমরা ডিসিমিনেট করি নাই। আমাদের কোনো নাগরিক সমাজের এমন কোনো সংগঠন নাই কিংবা মানে স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান নাই যারা এরকম বড় কোট অ্যান্ড কোট কাঠামোগত হত্যাকাণ্ড কিংবা দুর্ঘটনায় রেসপন্ড করবেন। তো এই রেসপন্ডটা আমরা সবসময়, আমরা শিক্ষা উপদেষ্টাকে দেখেছি তিনি হাত জোর করে এরকম সুন্দর করে বলছেন আপনারা অসাধারণ কাজ করেছেন। আমি তো ভাই এরকম না, আমি চাই আপনার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থাকবে যারা আসলে এই কাজটা করবেন, এবং তাদের প্রতি আমাদের সহানুভূতি তৈরি হবে, সাধারণ মানুষের একটা এঙ্গেজমেন্ট থাকবে। ইভেন বিএনপি এবং এনসিপি নেতৃত্বের কাছে, নেতাবৃন্দদের কাছে ডাক্তারকে হাত জোর করে দেখা গেছে যে তারা বলছে আপনারা প্লিজ ইনফেকশনের জন্য আপনারা কাছে আসেন না, আপনারা দূরে থাকেন। তো এটা তো কেউ শোনা নাই, সবগুলো বিএনপির বড় নেতা ছিলেন, এনসিপি নেতা ছিলেন। তারা আবার যখন মিটিংয়ে গেছেন, নিজেদের উপদেষ্টা মণ্ডলী মিটিংয়ে, সেখানে তারা মাস্ক পরে আছেন। অদ্ভুত লাগতেছে, সেই মাস্কটা কিন্তু সে হাসপাতালে পড়ে যান নাই, এবং সেখানে তাদের এরকম কোনো চিন্তাভাবনা নাই। এরকম একটা মহামারী চলতেছে, চিকুনগুনিয়া, ডেঙ্গি থেকে শুরু করে সব ধরনের সমস্যা আমাদের এখন হাসপাতালগুলোতে আছে, কিন্তু সেটা নিয়ে কোনো চিন্তাভাবনা নাই। আর আপনি যেটা বলতেছেন যে এই যে সঠিক নাম্বার, সঠিক তথ্য, এটা বিশ্বাস না থাকলে আপনার এমনিও কোনোদিন এটা সঠিক তথ্যটা হবে না। এবং সবচেয়ে সরকার একটু স্বচ্ছভাবে ডিল করতে সবচেয়ে অগ্রহণযোগ্য কাজটা করেছেন জামাত ইসলামের প্রধান। তিনি বলছেন এটা, উনি কিন্তু নিজেও একজন, কিছুদিন আগে আমরা দেখলাম, 2-1 দিন আগে তিনি নিজেই অসুস্থ ছিলেন। এখন এই অসুস্থ থাকার কারণেই বলছেন না কেন বলছেন জানি না, তিনি বলছেন যে মৃতের সংখ্যা শখানিক। তো এই যে মৃতের সংখ্যা তিনি যে শখানিক বলছেন, এটার হিসাব তো কোনোখানে আমরা পাচ্ছি না। তাহলে এই যে ষড়যন্ত্র তত্ত্ব যারা দিচ্ছেন, গুজব যারা দিচ্ছেন, এবং একই সাথে এই যে সংখ্যা তত্ত্বের যে বিষয়টা করছেন, এরা তো সবাই একই সূত্রে কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর মেজর জিল্লুর, আমি আপনার কাছে জানতে চাই যে লেনিন যেটা বলেছে যে ইনহেরেন্টলি সেনাবাহিনীকে সহিংস হতে হয়, তার কাজের ধরন এটা। আমরা দেখলাম যে ওখানে লাঠিপেটা করার থেকে, যেখানে কিনা ইন্টারভিউ বলছিল শত শত ছাত্ররা নিহত হয়েছে, এই ধরনের তথ্য আমরা শুনেছি, এবং এরপরে তাদেরকে লাঠিপেটা করা হলো। সেখান থেকে কি দূরত্বটা হলো কিনা, এবং আসলেই কেন ইনহেরেন্টলি সহিংস? আমি দুইটা সেগমেন্টে একটু কথা বলি, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। একটা হলো যে জামাতের আমির, নায়েবে আমির, উনি বলেছেন 100-200 উনি বলেছেন। আমার মনে পড়ছে ওয়ার্ডসওয়ার্থের সেই কবিতা ড্যাফোডিল, 10,000 saw I at a glance। তো আমি আমার ইংলিশ টিচার দেখলাম স্যার 10,000। তখন উনি ব্যাখ্যা করলো যে লেখকের এটা অ্যাম্বলিশমেন্ট সাউন্ড। তো উনি কি গুণে দেখেছেন? আবার কেউ কেউ বলছে লাশের পর লাশ, স্টুডেন্টরা বলছে আমরা দেখছি পুড়ে দগ্ধ আছে। তো সুতরাং এটা ওনার কথাটাও তাই মনে করি যে উনি আনুমানিক বা অনুমান নির্ভর কথা বলেছেন, যেটা আমাদের মতো প্রশিক্ষিত একটা মানুষের মুখ দিয়ে বের হওয়া উচিত না। আমি মনে করি কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বহীন কথা হবে। তা নাহলে এই যে স্টুডেন্ট যারা, তারা তো কিশোর, অন্তত আবেগে কি, তাদের ভিতরে একটা রং সিগন্যাল যেতে পারে।